বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত শামুম সিরিজের অপারেশন তেলাবিব এক বইটি। আজকে পড়ব এর ষষ্ঠ পর্ব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দেখতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জেবেল আল নূর, শামুমের হেডকোয়ার্টারের বিচার কক্ষ। প্রধান কাজী শেখ আলী কুতুব কাজীর আসনে সমাসীন। জনফ্রন্টের সদস্যদের বিচার আজ। জনফ্রন্টের মোট ৫,০০০ সদস্য ধরা পড়েছে এবং নেতৃবৃন্দের মধ্যে জর্জ বাহাস ছাড়া সকলেই বন্দী হয়েছে। আব্দুর রহমান বাজাজ এবং আব্দুল করিম হাসানু সহ ২৭ জন জনফ্রন্ট কর্মকর্তা আসামির কাঠগড়ায় দণ্ডায়মান। বাদী মুসলিম জনগণের পক্ষে শামীম প্রধান আহমদ মুসা। বাদীর পক্ষ থেকে আর্জি পেশ করতে এলেন আহমদ খলিল। তিনি বললেন, আসামি জনফ্রন্টের কর্মকর্তাদের বিরুদ্ধে বাদী পক্ষের আরজ এই যে: ১. আসামিরা মুসলিম মিল্লাত থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের দুশমনদের আনুগত্য স্বীকার করেছে। ২. আসামিরা তাদের সহযোগী প্রতিষ্ঠান ও আরব রাষ্ট্রসমূহের সাথে সম্পাদিত চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ৩. আসামিরা মুসলিম জনগণের শত্রু ইসরায়েলের সাথে আঁতাত করে নিম্নলিখিত বিশ্বাসঘাতকতার কাজ করেছে। ক. ফিলিস্তিনি জনগণের আত্মপ্রতিষ্ঠার জন্য সংগ্রামরত শামুমের ইসরায়েলস্থ গোপন আস্তানাগুলোর ঠিকানা ইসরায়েলকে সরবরাহ করেছে। খ. শামুম ইসরায়েলের গোপন সামরিক তথ্যাদি সংগ্রহ করেছে। এই খবর ইসরায়েলকে জানিয়েছে। গ. মুসলিম নরনারীর ছদ্মবেশে যে সমস্ত ইহুদি মুসলিম পরিবারে জড়িত থেকে ইসরায়েলের জন্য গোয়েন্দাদের কাজ চালিয়ে যাচ্ছে, শামুম তাদের খুঁজে বের করেছে, এ কথা ইসরায়েলকে জানিয়েছে এবং নতুন করে গোয়েন্দা চক্র স্থাপনের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ৪. আরবের মুসলিম জনগণ, আরব রাষ্ট্র এবং শামুমের বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রমূলক কাজের সিদ্ধান্ত আসামিরা গ্রহণ করেছে। পরিশেষে আহমদ খলিল বলল, বাদীপক্ষের সত্যতা যাচাইয়ের জন্য আপনার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র ও নথিপত্র পেশ করা হয়েছে। কাজের পক্ষ থেকে আসামিদেরকে জিজ্ঞাসা করা হলো, বাদীর অভিযোগ তারা স্বীকার করে কিনা। আব্দুর রহমান বাজাজ কাজের প্রশ্নের জবাব না দিয়ে জানালো, আমাদের বিচার করবার কোনো ক্ষমতা আপনাদের আইনে নেই। আইনে আপনাদের আইন বলতে আসামি মুসলিম আইন বুঝিয়েছেন কি? কাজী আলী কুতুব জিজ্ঞাসা করলেন। কাজীর প্রশ্নটির কোনো জবাব আব্দুর রহমান বাজাজ দিল না। আব্দুর রহমান বাজাজ এর কথা উপস্থিত সকল আসামির কথা কিনা কাজী সাহেব জানতে চাইলেন। আসামিরা সম্মতিসূচক মাথা নাড়ল। কাজী আলী কুতুব গভীর অভিনিবেশ সহকারে কিছুক্ষণ সম্মুখের নথিপত্র নাড়াচাড়া করল, তারপর কলম তুলে নিলেন হাতে। তিনি ঘোষণা করলেন, আসামিদের বিরুদ্ধে উত্থাপিত এবং প্রমাণিত অভিযোগ অনুযায়ী আসামিগণ দুই ধরনের অপরাধে অপরাধী। প্রথমত, মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে শত্রুদের সাথে যোগ দিয়েছেন। অপরাধের প্রকৃতি হিসেবে প্রথম অপরাধটি প্রধান এবং দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া মাত্র। এদিক দিয়ে আসামিদের একটি মূল অপরাধ এবং তা হলো ইসলামের আনুগত্যের অস্বীকৃতি এবং তার বিরুদ্ধে বিদ্রোহকারীদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইসলামের ইতিহাসে তার জ্বলন্ত প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আরবের কতিপয় সুযোগ সন্ধানী ব্যক্তি ইসলামের আনুগত্য অস্বীকার এবং তার বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা উত্তোলন করে। চরম প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রশ্নে কোনো আপোষ কনসেশনের বিষয় নীতি বিরুদ্ধ ঘোষণা করে বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ইসলামের আনুগত্যে পুনরায় ফিরে না এসেছে এমন প্রতিটি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ডই হলো ইসলামের আনুগত্য অস্বীকারী বিদ্রোহীদের একমাত্র শাস্তি। ইসলামী সংবিধানের নির্দেশতাই আমাদের বর্তমান আসামি অর্থাৎ জনফ্রন্টের বিদ্রোহী আসামিদের বেলায়ও এই আইনই প্রযোজ্য।
তারা অনুতপ্ত হয়ে যদি ইসলামের আনুগত্যে পুনরায় ফিরে আসে তাহলে তাদের প্রথম অপরাধ ক্ষমার যোগ্য। এক্ষেত্রে তাদের দ্বিতীয় অপরাধের শাস্তি হিসেবে ফিলিস্তিনের সার্বিক মুক্তি না আসা পর্যন্ত তাদেরকে কারাগারে আটক থাকতে হবে। আর যদি ইসলামের আনুগত্যে ফিরে আসতে অস্বীকার করে তাহলে মৃত্যুই হবে তাদের শাস্তি। রায় ঘোষণা শেষ হতেই আসামির কাঠগড়ায় থেকে সংযুক্ত জনফ্রন্টের ওয়ার্কিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ ওয়াসিম এবং হাসনাত তালাত উঠে দাঁড়িয়ে বলল, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা ইহুদিদের অর্থের প্রলোভনে পড়ে ইসলামী জীবন ব্যবস্থা ও মুসলিম ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলাম। আমরা মার্কসের সমাজ দর্শনকে ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প মনে করতে পারি না। আমরা আমাদের পদস্খলনের জন্য রাব্বুল আলামিনের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তিনি দয়া করে আমাদের ক্ষমা করুন। কাঠগড়ার অপর 25 জন আসামি মাথা নত করে দাঁড়িয়ে রইল। আসামিদেরকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো। পরে জনফ্রন্টের 5000 আসামি মুজাহিদের 20 জন প্রতিনিধিকে এনে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তাদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ এবং কাজী আলী কুতুব ওই একই রায় ঘোষণা করলেন। জনফ্রন্টের সদস্যরা শান্তচিত্তে ও নতমস্তকে অভিযোগ ও রায় শ্রবণ করল। রায় ঘোষণা শেষ হলো। আসামি পক্ষ থেকে একজন বলল, বাদী পক্ষ থেকে যে অভিযোগসমূহ উত্থাপন করা হয়েছে আমরা বন্দিদশায় এসে তা জানতে পারলাম। এ সম্বন্ধে আমাদের বক্তব্য হলো, বিভিন্ন ভালো দিকের কথা আমাদের বলা হতো, কিন্তু আমাদের কর্তৃপক্ষ যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে মার্কসের দর্শন গ্রহণ করেছেন আমরা তা অবহিত নই। আমাদের নেতৃবৃন্দ যে আমাদের শত্রু দেশ ইসরায়েলের সাথে আঘাত করেছেন, আমাদের ভাতৃ প্রতিষ্ঠান সাইমুম এবং আমাদের সাহায্যকারী আরব রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করেছেন, আরব রাষ্ট্রসমূহ ও সাইমুমের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন, আমরা সে সম্পর্কে ক্ষুণ্ণাক্ষরেও কিছুই জানি না। এমনকি ইসরায়েলস্থ জনফ্রন্টের ঘাঁটিসমূহের কর্মকর্তারাও সংস্থার নেতৃবৃন্দের পরিকল্পনা সম্পর্কে অবহিত নয়। নেতৃবৃন্দ সরাসরি ইসরায়েল রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করেছেন। এই সাইমুমের আস্তানাসমূহের ঠিকানাও আমাদের নেতৃবৃন্দ সরাসরি ইসরায়েল নেতৃবৃন্দকে জানিয়েছেন। আমরা সজ্ঞানে কোনো অপরাধ করিনি। 16 তারিখ রাতে এক জরুরি বার্তায় আমাদেরকে জানানো হয় যে সাইমুমের সাথে আমাদের মতান্তর দেখা দিতে পারে। বিভিন্ন স্থানে ওদের অবস্থান, ওদের সংখ্যা, ওদের কার্যকলাপ ও কার্যপদ্ধতির বিশদ বিবরণ হেডকোয়ার্টারে পৌঁছাও এবং কোনো কাজে ওদের সহযোগিতা করো না। এই নির্দেশ ছাড়া ইসরায়েলস্থ আমাদের সহকর্মীদেরকে অতিরিক্ত আরেকটি নির্দেশ দেওয়া হয় এবং তা হলো 16 তারিখ রাতেই তারা যেন সমস্ত পুরাতন ঘাঁটি ছেড়ে দেয়। এই নির্দেশ আমাদের প্রতিও ছিল। আমাদের জন্য পুরাতন ঘাঁটি ছেড়ে দেবার সময় নির্দিষ্ট ছিল 18 তারিখ সন্ধ্যায় জেবেল আল শামসের আমাদের হেডকোয়ার্টারও অন্যত্র স্থানান্তরিত হতো। কিন্তু এই পরিকল্পনার 12 ঘন্টা আগেই সাইমুম তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে এগিয়ে যায়। আমাদের এই বক্তব্যের আলোকে মহামান্য আদালত সমীপে বন্দি 5000 মুজাহিদের তরফ থেকে আমাদের আরজ, আমরা নির্দোষ, আমরা জ্ঞানত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের ধর্ম ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করিনি এবং এই ধরনের কোনো পরিকল্পনাও করিনি। আমরা আমাদের ভাতৃ প্রতিষ্ঠান সাইমুম এবং কোনো আরব রাষ্ট্রের বিরুদ্ধে জ্ঞানত কোনো ষড়যন্ত্রে যোগ দেয়নি কিংবা এ ধরনের কোনো ইচ্ছাও পোষণ করিনি। জনফ্রন্টের 5000 মুজাহিদ বেকসুর খালাস হয়ে গেল। পরে তারা সাইমুমের সঙ্গে একসাথে কাজ করার জন্য শপথ গ্রহণ করল। আহমদ মুসা তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও সামরিক ট্রেনিং গ্রহণের জন্য সৌদি আরবের আল আসির এলাকার একটি পাঠিয়ে দেন। সাইমুমের রাজনৈতিক শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা, ইসলামী জীবন দর্শনের সার্বজনীনতা এবং জগতের অন্যান্য মতাদর্শের পরিচয় শামিল রয়েছে। সাইমুমের সদস্য হওয়ার জন্য এই জ্ঞান লাভ অপরিহার্য। এই কড়াকড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে আহমদ মুসা বলেন, এই জ্ঞানটুকু ছাড়া একজন মুসলমান তার আত্মপরিচয় লাভ করতে পারে না। আত্মপরিচয় যে পেল না সে নিজের এবং দুনিয়ার অপর কারো কোনো উপকার করতে পারে না। তেল আবিব সেক্রেটারিয়েট ভবনের প্রতিরক্ষা বিভাগ, বিরাট সিটিং রুম, কালো কার্পেটে মোড়া মেঝে, সোফা দিয়ে সুন্দর করে সাজানো ঘর। মাঝখানের সোফাটিতে বসে আছেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টক। তার ডান পাশের সোফাটিতে রয়েছেন ডেভিড বেঞ্জামিন,
এবং বাম পাশে আছেন স্কুল। তারপর একে একে বসেছেন নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য দায়িত্বশীল সিনবেথ এর প্রধান জেনারেল শামিল ইরফান, বিদেশে গোয়েন্দা কর্ম পরিচালনার প্রতিষ্ঠান মোসাদ প্রধান মেজর জেনারেল লুইস কোহেন, মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগ সৌরুত মদিনের প্রধান জেনারেল মরদেশাই হট, রাজনৈতিক তথ্যাদির গোয়েন্দা কর্ম পরিচালনার প্রতিষ্ঠান রিসুতের প্রধান ইসাক রিজক। ডেভিড বেঞ্জামিনের ডান পাশে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী মোশে হায়ান এবং ইসরায়েল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ইসরায়েল তাল। এছাড়া উপস্থিত আছেন ইসরায়েল পার্লামেন্টের 3 জন প্রতিনিধি সদস্য। ইসরায়েলের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লটক। তিনি ধীরে ধীরে বললেন, ইসরায়েলের সুসন্তান উপস্থিত ভদ্র মহোদয়গণ, বিগত কিছুদিনের ঘটনা প্রবাহ আমাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তেল আবিবের নিরাপত্তা, প্রধান মিস্টার চেচিনের মৃত্যু, ওশেন কিং জাহাজের ভয়াবহ দুর্ঘটনা এবং জেরুজালেম ও ইলাতের ক্ষেপণাস্ত্র ঘাঁটির সর্বাত্মক ক্ষতি সাধন শুধু সামরিক দিক দিয়ে উদ্বেগের নয়, রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তিকে ও দুর্বল করে দিয়েছে। দেশের ভিতরে এবং বাইরে আমরা তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছি। ইসরায়েলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে অনেকখানি। এখানেই শেষ নয়, এক দুর্যোগের কালো মেঘ আমাদের পিতৃভূমিকে গ্রাস করতে আসছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন। মোশে হায়ান নড়ে চড়ে বসলেন, ফাইলটি নেড়ে চেড়ে সামনে ধরলেন। তার গম্ভীর কণ্ঠে ধ্বনিত হল, ভদ্র মহোদয়গণ, আমাদের তথ্য সরবরাহকারী এজেন্সিসমূহ যেসব তথ্য সরবরাহ করেছেন, যা আমার সামনে উপস্থিত আছে, তার আলোকে বলতে হচ্ছে সম্প্রতি পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে। পরিস্থিতি ভয়াবহ মোড় নিয়েছেন। আপনারা জানেন, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব মুহূর্ত থেকে একটি সুপরিকল্পিত ব্যবস্থার অধীনে ইহুদি তরুণ তরুণীরা আরব রাষ্ট্রসমূহে মুসলিম নামের ছদ্মবেশ নিয়ে মুসলমান হিসেবে বাস করছিল। আরব রাষ্ট্রসমূহের সামরিক ও বেসামরিক তথ্য সরবরাহের এরাই ছিল উৎস। এরা নিজের জীবন বিপন্ন করে হলেও দায়িত্ব পালন থেকে পিছপা হয়নি। কামাল আমিন তাবিজ নামের ছদ্মবেশে এলিস কোহেন সিরীয় সেনাবাহিনীর যে তথ্যাদি সরবরাহ করেছিল, আপনারা তা জানেন। স্বীকার করতে হয়, তারই দেয়া তথ্যের উপর ভিত্তি করে আমাদের সেনাবাহিনী 1967 সালের গোলান হাইট দখল করতে পেরেছিল। এলিস কোহেনের মতো হাজার হাজার ইসরায়েল সন্তান পিতৃভূমির তথ্যাদি সরবরাহ করতে গিয়ে প্রাণ দিয়েছে। কিন্তু গভীর দুঃখ ও বেদনার সাথে আমি আপনাদের জানাচ্ছি যে মিশর থেকে জর্ডান ও সিরিয়ার মধ্য দিয়ে লেবানন পর্যন্ত আমাদের যে স্পাইরিং ছিল, তা আজ ধ্বংস হয়ে গেছে। এই স্পাইরিংয়ে কার্যরত 3000 ইহুদি যুবক, 3526 জন ইহুদি নারী নিখোঁজ হয়েছে। এদের অনেকের লাশ পরে পাওয়া গেছে, কিন্তু অধিকাংশের লাশও পাওয়া যায়নি। এছাড়া মোসাদ এবং শেরুত মদিনের 51 জন সুদক্ষ গোয়েন্দা কর্মী গত 2 বছরে প্রাণ দিয়েছে সীমান্তের ওপারে। সীমান্তের ওপারের এলাকা আমাদের জন্য অন্ধকার হয়ে গেছে। এই অবস্থায় আমরা WRF এর সহযোগিতায় ফিলিস্তিন সংযুক্ত জনফ্রন্ট ও গণতন্ত্রী জনফ্রন্টের বন্ধুত্ব অর্জন করতে পেরেছিলাম এবং তাদের সহযোগিতায় নতুন স্পাইরিং প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সে প্রচেষ্টাও আমাদের ব্যর্থ হয়েছে। সংযুক্ত জনফ্রন্টের চেয়ারম্যান জর্জ বাহাস ছাড়া জনফ্রন্টের সব নেতৃবৃন্দই ধরা পড়েছেন এবং তাদের 5000 মুজাহিদ বন্দী হয়েছে। আমরা সংবাদ পেয়েছি নেতৃবৃন্দের 2 জন ছাড়া সকলের মৃত্যুদণ্ড হয়েছে এবং বন্দী মুজাহিদরা ক্ষমা লাভ করে সবাই সাইমুমে যোগ দিয়েছেন। আমরা জনফ্রন্টের সূত্রে জানতে পেরেছিলাম, সাইমুমের অসংখ্য কর্মী ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। সাইমুমের কিছু আস্তানার সন্ধান আমরা পেয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। অদৃশ্য কোনো সংকেতে ওরা যেন হাওয়া হয়ে গেছে। এই পর্যন্ত বলে মোশে হায়ান চুপ করলেন। রুমাল দিয়ে কপালের খামটুকু মুছে নিলেন তিনি। পার্লামেন্ট সদস্য মিস্টার রোজনবার্জ উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের সুপরিকল্পিত গোয়েন্দা কার্যক্রমের এত বড় বিপর্যয় কেমন করে সম্ভব হলো? মাননীয় প্রতিরক্ষামন্ত্রী অলৌকিক কিছু বিশ্বাস করাতে চাইবেন না তো আমাদের? মোশে হায়ান আবার বললেন, অলৌকিক কিছু ঘটে নাই বটে, কিন্তু অলৌকিকভাবেই আমাদের স্পাইরিং বিধ্বস্ত হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা সাইমুমের দ্বারা। এই প্রতিষ্ঠানই আমাদের বন্ধু প্রতিষ্ঠান জনফ্রন্টকে উৎখাত করেছে। এই সাইমুম কারা?
24 বছরে আরব রাষ্ট্রগুলো যার সন্ধান করতে পারেনি তারা তার ধ্বংস সাধন করলো কেমন করে? অপর একজন পার্লামেন্ট সদস্য মিস্টার সিমন উত্তেজিতভাবে প্রশ্নটি করলেন। মোশে হায়ান বললেন, ইসরায়েল থেকে বিতাড়িত মুসলিম মুহাজির নিয়ে এই সাইমুম ঘটিত। চীনের সিংকিয়াং থেকে বিতাড়িত আহমদ মুসা এই সংগঠনের প্রধান। ইখওয়ানুল মুসলিমিনের কর্মীরা এই সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছে। ইখওয়ানুল মুসলিমিনের স্বেচ্ছাসেবকরা এই সংগঠনের মূল শক্তি। 1938 সালের যুদ্ধ অগ্রবর্তী ঘাঁটিগুলোতে মিসরীয় বাহিনীর পাশে অত্যন্ত সক্রিয় যে শত্রু ভয়হীন স্বেচ্ছাসেবকদের দেখেছিলাম আমরা, এরা তাদেরই উত্তরসূরি। মোশে হায়ান থামলে জেনারেল শামিল ইরফান বললেন, ওরা অত্যন্ত বিপজ্জনক। মনে পড়েছে আমরা সেই যুদ্ধের কথা, আমি তখন ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলাম। খবর এলো জেরুজালেমের পার্শ্ববর্তী বাহিরে ঘাঁটি করে একদল মুসলিম সৈন্য সামনে এগোবার চেষ্টা করছে। ধূর্ত ও কুশলী সেনানায়ক লেফটেন্যান্ট কর্নেল এরিক শ্যারনকে আমি এক ব্রিগেড সৈন্য দিয়ে সেখানে পাঠালাম। শ্যারন কিন্তু সুরবাহির আক্রমণ না করে 50 মাইল দক্ষিণে মিশরীয় বাহিনীর ডিভিশন পোস্ট বীর সুবীরের দিকে চলে গেলেন। পরে আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে উত্তর দিয়েছিলেন, আমরা সুরবাহির আক্রমণ করিনি, কারণ সেখানে ইখওয়ানুল মুসলিমিনের এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন ছিল। ইখওয়ানুল মুসলিমিনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত সৈন্যবাহিনী থেকে সম্পূর্ণ আলাদা ধরনের সাধারণ সৈন্যের মতো এরা যুদ্ধকে আদেশ সাপেক্ষ নিছক এক দায়িত্ব মনে করে না, বরং এই যুদ্ধ এদের কাছে এক ধর্মীয় আবেগের ফল এবং হৃদয়ের একাগ্রতার দ্বারা এই যুদ্ধে নিয়োজিত করেছেন। এই দিক দিয়ে তারা ইসরায়েলের জন্য সংগ্রামরত আমাদের সৈন্যবাহিনীর সাথে তুলনীয়, কিন্তু পার্থক্য এই যে আমরা আমাদের আবাসভূমি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, আর ওদের কামনা হলো মৃত্যু। শুধু মৃত্যু ভয়হীন নয়, মৃত্যু কামনাকারী এসব মানুষকে আক্রমণ করা, হিংস্র বন্য জন্তুর মিছিলে হামলা চালানোর সামিল। আমি এই ঝুঁকি এড়াতে চেয়েছিলাম। তাদের ধর্মীয় আবেগ উদ্দীপ্ত হবার সুযোগ দেওয়াকে আমরা উচিত মনে করি নাই। তাতে সে আবেগ অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারত, যার ফলে 16 আনা লাভ হতো তাদেরই, আর সর্বনাশ হতো আমাদের। জেনারেল একটু থামলেন, তারপর আবার শুরু করলেন, আমি আমার এই উদাহরণের দ্বারা কিন্তু সাইমুমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণকে নিরুৎসাহ করতে চাইনি, বরং তারা যে কত বিপজ্জনক তাই বোঝাতে চেয়েছে। সম্মিলিত আরব কমান্ড আণবিক বোমা দিয়েও আমাদের যা না করতে পারবে, এদের ধর্মীয় আবেগ আমাদের সর্বনাশ করতে পারবে তার চেয়ে বেশি। আরব রাষ্ট্রগুলোর সরকারসমূহের এবং সেনাবাহিনীর উপর সাইমুমের প্রভাব আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের ব্যাপার। ওরা যদি ওদের ধর্মীয় আবেগ সকলের মধ্যে সংক্রমিত করতে পারে, তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা আমরা কেউ কল্পনাও করতে পারি না। জেনারেল শামিল ইরফান তার কথা শেষ করলেন। জেনারেল মর্দেশাই হট বললেন, আরব সরকারসমূহ এবং তাদের সেনাবাহিনীর উপর সাইমুমের প্রভাবের সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। গত 3 মাসে লেবানন, সিরিয়া, জর্ডান ও মিশর সরকার তাদের সেনাবাহিনীর মোট 300 জন উচ্চপদস্থ অফিসারকে বরখাস্ত ও অন্তরীণাবদ্ধ করেছে। এছাড়া 1500 এর মতো নন কমিশনড অফিসার ও সাধারণ সৈন্যকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই সমস্ত উচ্চপদস্থ ও নন কমিশনড অফিসারদের শতকরা 90 জনের সাথে আমাদের ছদ্মবেশী গোয়েন্দাদের সম্পর্ক ছিল। সুতরাং বোঝা যাচ্ছে এটা কত নিখুঁত অনুসন্ধানের ফল। আমরা জানতে পেরেছি সাইমুমের দেয়া তালিকা মোতাবেকই সেনাবাহিনীর ওইসব অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আরও জানতে পেরেছি মদ্যপান, নাইট ক্লাবে গমন প্রভৃতিকে আরব সেনাবাহিনীর জওয়ান ও অফিসারদের জন্য অমার্জনীয় অপরাধ বলে গণ্য করা হচ্ছে। বোঝা যাচ্ছে আরব সেনাবাহিনীকে নতুন নৈতিক ভিত্তির ওপর গড়ে তোলা হচ্ছে। ধর্মান্ধ সাইমুমের প্রভাবেরই যে ফল এটা, তা সহজেই অনুমেয়। আপনারা জানেন, নারী, নাইট ক্লাব আর মদ গোয়েন্দা কাজের জন্য প্রধান হাতিয়ার। সাইমুম এই তিনটির জন্য কোনো একটির আওতায় আনা যায় না বলে আমাদের গোয়েন্দা কার্যক্রম দুর্ভেদ্য বাধার সম্মুখীন হয়েছে। আমরা অনুভব করছি আরবরা এতদিনে ব্যর্থতার তাদের প্রকৃত কারণ অনুধাবন করতে পারছে। তারা সংশোধিত হচ্ছে ও পুনর্গঠিত হচ্ছে, আর এই পুনর্গঠন ও সংশোধনের কাজে প্রধান ভূমিকা পালন করছে সাইমুম। জেনারেল হট থামলেন। সবাই মুখ নিচু করে চুপ করে বসে আছেন। অখণ্ড নীরবতা।
দেয়ালের ঘড়িটি টিকটিক করে সময় নির্দেশ করে চলছে। ধীরে মাথা তুললেন স্যামুয়েল শার্লক। বললেন, ইট ইজ নাও অল ক্লিয়ার, অ্যানাদার ওয়ার ইজ কামিং নিয়ার। কিন্তু পথ কি বলুন? আবার নীরবতা। নীরবতা ভঙ্গ করে পার্লামেন্ট প্রতিনিধি মিস্টার সিমসন বললেন, আমরা 1967 সালের পুনরাবৃত্তি করব। মিস্টার সিমসনের কথায় ইসরায়েল সশস্ত্র বাহিনীর অধিনায়ক জেনারেল ইসরায়েল তালের ঠোঁটে মৃদু হাসির রেখা খেলে গেল, কিন্তু কিছু বললেন না। তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান ডেভিড বেঞ্জামিন এতক্ষণ চুপ করে বসেছিলেন। এবার তিনি ধীরকণ্ঠে বললেন, 1967 সালে আমাদের সেনাবাহিনীর সামনে ছিল সিনাই এবং জর্ডান উপত্যকার অনুকূল যুদ্ধ পরিবেশ। দ্বিতীয়ত, আমাদের অত্যন্ত প্রয়োজনীয় স্পাইরিং বিধ্বস্ত, এবং তৃতীয়ত, আরব সেনাবাহিনীর নৈতিক উন্নতি ও তাদের সচেতনতা। সুতরাং 1967 সালকে আবার ফিরিয়ে আনতে পারব না। তিনি একটু থামলেন, ধীরে ধীরে আবার শুরু করলেন, আমাদের সামনে আজ 3টি পথ খোলা আছে। এর যে কোনো একটি আমাদের অনুসরণ করতে হবে। 1, অবিলম্বে আমাদের যুদ্ধে নামতে হবে এবং গঠনমুখী আরব বাহিনীকে 67 সালের মতো বিধ্বস্ত করতে হবে। কিন্তু এটা যে যুক্তিসম্মত নয় তা আমি আগেই বলেছি। 2, অধিকৃত সব আরব এলাকা ছেড়ে দিয়ে তাদের সাথে আপোষ করতে হবে, কিন্তু আমাদের জাতির কেউই এই সিদ্ধান্ত মেনে নিবে না বিধায় এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। 3, যুদ্ধ এড়াতে হবে এবং সেই সুযোগে আরব এলাকায় আমাদের স্পাইরিং পুনর্গঠিত করে একদিকে তাদের সব তথ্য সংগ্রহের ব্যবস্থা করতে হবে, অপরদিকে ভেতর থেকে তাদের মধ্যে বিভেদের বীজ বপন করতে হবে। বাইরে থেকে নয়, ভেতর থেকে আঘাত দিয়েই শুরু মুসলমানদেরকে পর্যদুস্ত করা সম্ভব। আপনারা জেনারেল শামিলের ফানের বক্তব্য থেকে বুঝতে পেরেছেন, সাইমুম, বাইরে থেকে আঘাত দিয়ে ওদের শক্তিকে শুধু বাড়িয়েই তোলা হবে, ক্ষতি কিছু করা যাবে না। সুতরাং শক্তির পথ পরিহার করে কৌশলের আশ্রয় নিতে হবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার। কিন্তু যুদ্ধ এড়াতে না পারলে কিছুই সম্ভব নয়। যুদ্ধ এড়াতে হলে জাতিসংঘের মাধ্যম গ্রহণ করতে হবে। জাতিসংঘের মাধ্যমে আরবদের সামনে আশার আলো জ্বালিয়ে কালক্ষেপণ করা যেতে হবে। আমাদের সরকার এবং রাশিয়া, ব্রিটেন, আমেরিকা ও জাতিসংঘ চত্বরের সুযোগ্য ইসরায়েল সন্তানরা এ ব্যাপারে অভিজ্ঞ আছেন। সবাই করতালি দিয়ে ডেভিড বেঞ্জামিনের শেষোক্ত প্রস্তাবকে সমর্থন জানালো। পন্থাটির খুঁটিনাটি দিয়ে দিক নিয়ে আলোচনা চলল তাদের মধ্যে। ঢং ঢং করে ঘড়িতে রাত 11টা বাজল। মিটিং সমাপ্ত করে সবাই উঠে দাঁড়ালো। সবার মুখে হাসি, কিন্তু জোর করে টেনে আনা রুটিন হাসি। তা বুঝতে কষ্ট হচ্ছে না মোটেই। যুদ্ধ এড়ানোর আশা সবাই করছে, কিন্তু চাইলেই কি যুদ্ধ এড়ানো যাবে? তাছাড়া আরবদের আসন্ন সংগ্রামের প্রকৃতি কেমন হবে তাই বা কে জানে। প্রধানমন্ত্রীর কথা সকলের মনে নতুন করে জাগছে। দুর্যোগের এক কালো মেঘ আমাদের পৃথিবীভূমিকে গ্রাস করতে এগিয়ে আসছে। পরিষ্কার নীলাকাশ, উইলো গাছ আর জলপাইকুঞ্জের সকালের রোদ ঝিলমিল করছে। কোরআন শরীফ বন্ধ করে টেবিলে রেখে এসে মাহমুদ চেয়ারে বসল। সেদিনের দৈনিক কাগজ এসে গেছে। সে দেখতে পেল কাগজটি উল্টে পাল্টে দেখতে লাগলো মাহমুদ। সিঙ্গল কলামে হেডিংয়ের একটি ছোট্ট খবর মাহমুদের দৃষ্টি আকর্ষণ করছে। বেনগুরিয়ান তনয়ার জন্মবার্ষিকী। খবরটিতে বেনগুরিয়ান তনয়া এমিলিয়ার একবিংশ জন্মবার্ষিকী অনুষ্ঠান সূচির কিছু পরিচয় দেওয়া হলো। এমিলিয়ার নাম মনে পড়তে মাহমুদের স্নায়ুতন্ত্রীতে এক উত্তপ্ত স্রোত বয়ে গেল। মায়াময় নীল দুটি চোখ, বেদনা পীড়িত মুখ, শুভ্র গণ্ডের অশ্রুর দুটি ধারা। বিদায় মুহূর্তের এমিলিয়া মাহমুদের মানুষ চোখে ফুটে উঠল। মনে পড়ল তার সেই করুণ আকুতি, আবার কবে দেখা হবে। মাহমুদ তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এ পর্যন্ত। অনেকবার মনে হয়েছে, কিন্তু মাহমুদ চায়নি ফুলের মতো সুন্দর ওই জীবনটির উপর কোনো সন্দেহের মেঘ নেমে আসুক, কোনো অসুবিধায় পড়ুক সে। আজ ওর পরম খুশির দিন। মাহমুদ কি পারে না এই খুশির দিনে তার পাশে দাঁড়াতে? মাহমুদের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। স্বগত তার কণ্ঠে উচ্চারিত হলো, পারি, কিন্তু আকাঙ্ক্ষার পরিতৃপ্তিকে জ্ঞান ও কর্তব্যের ঊর্ধ্বে স্থান দিতে পারি না আমি। সাদ আলী ঘরে ঢুকল। পায়ের শব্দে পেছনে ফিরে চাইতেই সাদ বলল, হেডকোয়ার্টারের মেসেজ জনাব। মাহমুদ তাড়াতাড়ি হাত পেতে কাগজটি নিল। দ্রুত চোখ বুলালো কাগজটিতে। ওয়ার্ল্ড পিস ব্রিগেড।
এর অধিনায়ক মেজর জেনারেল ওয়াল্টার কুট এর বিশেষ প্রতিনিধি হুগো গালার্ড গোপনে তেল আবিব আসছেন। তিনি 11 তারিখ সন্ধ্যায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিশেষ বিমানে যোগে রাত 9:25 সময় তেল আবিব নামছেন। মাহমুদ স্মরণ করল মেজর জেনারেল ওয়াল্টার মোটের ইহুদি নাম জেরম ইজাক রোম্যান, সুইস আর্মির প্রাক্তন অফিসার। ওয়াল্টার কুট নাম নিয়েছেন তিনি। প্রাপ্ত তথ্য মোতাবেক গোপন ইহুদি আন্দোলনের ইনি একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আর হুগো গালার্ড হচ্ছেন বার্লিনের দুর্দান্ত ইহুদি জ্যাকব গ্রিবম। 11 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ রাত 9:25 হুগো গালার্ড নামছেন তেল আবিবে। মনে মনে হিসাব করল মাহমুদ। গভীর চিন্তায় ডুবে গেল সে। হুগো গালার্ড কি মিশন নিয়ে আসছে? কোনো মেসেজ বা কোনো গোপন তথ্য? তাই হবে হয়তো, কিন্তু সেসব লিখিতভাবে না, মৌখিক না, কানে কানে। হুগো গালার্ড যখন প্রতিনিধি মাত্র, তখন তার মারফতে লিখিত মেসেজ বা তথ্য আসবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোন পথে এগোনো যাবে? হুগো যদি পূর্বাহ্নে তার বিপদ আঁচ করতে পারে, তাহলে সব প্রয়োজনীয় রেকর্ড নষ্ট করে ফেলবে। এজন্য এমন স্বাভাবিক পথ অনুসরণ করতে হবে যা হুগোর মনে কোনো সন্দেহের উদ্রেক করবে না, চিন্তা করল মাহমুদ। মাহমুদ হিসেব করল, বিমানবন্দর থেকে তেল আবিব 9 মাইল। মিডিয়া স্পিড যদি ধরা যায়, তাহলে ওই 9 মাইল পথ অতিক্রম করতে 7 থেকে 9 মিনিট সময় লাগবে। এই সময়কেই কাজে লাগাতে হবে। বহনকারী তথ্যকে হস্তান্তরের সামান্য সুযোগও হুগোকে দেয়া যাবে না। অবশ্য বিমানবন্দরেই হুগো এটা করে ফেলেন কিনা তাও দেখতে হবে। মনে মনে পরিকল্পনার এক ছক এঁকে নিল মাহমুদ। তারপর শেখ জামাল, আফজল ও হাসান কামালকে ডেকে তাদের সাথে পরামর্শ করলেন। রাত 8:45। মাহমুদ তার কার্ডিলাক নিয়ে বের হলো। বালফোর রোড দিয়ে পড়েছে এয়ারপোর্ট রোড ধরে ছুটে চলল। এয়ারপোর্ট মাহমুদ যখন পৌঁছল তখন 8:56। সিনবেথের নয়া তেল আবিব প্রধান মিস্টার বেকম্যান ওয়েটিং রুমে সোফার গা এলিয়ে দিয়ে একটি ম্যাগাজিনের ওপর চোখ বোলাচ্ছেন। মাহমুদ তার সামনে সোফাটিতে বসে পড়ল। মনে মনে ভাবল, ভালোই হলো, যাত্রা শুভ। 9:20 বাজল। মিস্টার বেকম্যান উঠে দাঁড়ালো। সে হলের দোরগোড়ায় দাঁড়াতে একজন লোক এসে তার সামনে দাঁড়ালো। মিস্টার বেকম্যান তাকে কি যেন বলল, তারপর ফিরে এলো আবার। সোফা থেকে চশমা আর ম্যাগাজিনটি তুলে নিয়ে ঢুকে গেল ভেতরে। মাহমুদ বুঝল, রানওয়েতে হুগোকে অভ্যর্থনা জানানোর বন্দোবস্ত এটা। বেকম্যান উঠে যাবার পর মাহমুদও উঠে গিয়ে এদিক ওদিক পায়চারি করল। মাহমুদ দেখতে পেল আফজল বিশেষ অতিথিদের দরজাটি আশেপাশেই রয়েছে। যদিও মাহমুদ স্থির নিশ্চিত যে সাধারণ যাত্রী নির্গমনের পথ দিয়ে ওরা বেরোবে না। সময় বাঁচানোর জন্য ওরা ভিআইপির পথ ধরেই এগোবে। তবু মাহমুদ অতিরিক্ত এই ব্যবস্থা করে রেখেছে। ঠিক 9:26 রয়্যাল এয়ারফোর্সের একটি বিমান রানওয়েতে ল্যান্ড করল। সিনবেথের গাড়ি দাঁড় করানো ছিল ওয়েটিং রুমের পূর্ব পার্শ্বের দরজার বাম পাশে, আর মাহমুদ তার গাড়ি দাঁড় করিয়েছিল হলের একেবারে দক্ষিণ প্রান্তের দরজার সামনে। 9:40 একটি বোয়িং তেল আবিব থেকে যাত্রা করছে। সেজন্য যাত্রী ও তাদের বন্ধু বান্ধবদের আনাগোনায় বেশ ভিড় জমে উঠেছে। মিস্টার বেকম্যান একজন লোকের সাথে সহাস্যে কথা বলতে বলতে কর্মচারী আগমন নির্গমনের বিশেষ দরজা দিয়ে বের হয়ে এলো। লোকটির পরিধানে কালো রঙের স্যুট, হাতে সুদৃশ্য একটি অ্যাটাচি, মাথায় হেড কপাল পর্যন্ত নামানো, নাকের নিচে হিটলারি কায়দায় গোঁপ। গল্প করতে করতে ওরা দরজার দিকে এগুলো। মাহমুদ দেখতে পেল ওদের কয়েক গজ পেছনে আফজল এসে দাঁড়িয়েছে। আফজল ওদের পেছনে গিয়ে দরজায় মুহূর্তকাল দাঁড়িয়ে ফিরে এলো। আফজল ফেরার সাথে সাথে মাহমুদ নিজের গাড়ির দিকে চলল। মাহমুদ গাড়িতে উঠতে উঠতে দেখতে পেল আফজল টেলিফোন বুথের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। মাহমুদের মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। পেছনের সিটে শুয়ে হাসান কামাল ঘুমের কসরত করছিলেন। মাহমুদকে গাড়িতে উঠতে দেখে নড়চড়ে ঠিক হয়ে বসে পড়ল। মাহমুদের গাড়ি এয়ারপোর্ট চত্বরের দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে এয়ারপোর্ট রোডে পড়ল। প্রায় 300 গজ সামনে আর একটি কালো রঙের গাড়ি এয়ারপোর্ট রোড ধরে এগিয়ে চলছে। রেয়ার লাইটের আলোকে গাড়ির নাম্বার প্লেটটি দেখতে মাহমুদের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। তার মুখে স্বগত উচ্চারিত হলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার উপাসনা, প্রার্থনা, আমার সাধনা, আমার জীবন
আমার মরণ সমস্তই বিশ্ব নিয়ন্ত্রক রব্বুল আলামিন আল্লাহর নামে নিবেদিত। মাহমুদ গাড়ির স্পিড একটু কমিয়ে দিল, কিন্তু গাড়িটিকে চোখের আড় হতে দিল না। পেছনের সংকেত থেকে বুঝে নিল ওটা আফজলের গাড়ি। 4 মাইল পথ এসেছে তারা। সামনেই রাস্তাটি বাম দিকে বাঁক নিয়েছে। মাহমুদ অধীর আগ্রহে সামনে তাকিয়েছিল। অবশেষে দেখতে পেল একটি উজ্জ্বল হেডলাইট। সঙ্গে সঙ্গে মাহমুদ তার নিজের হেডলাইট থেকে কয়েকবার সংকেত দিল। সংকেতের উত্তর পেল সামনের তীব্র বেগে এগিয়ে আসা হেডলাইট থেকে। স্বস্তি লাভ করল মাহমুদ। শেখ জামাল ঠিক সময়ে পৌঁছেছে। কিছু দূরেই মোড়। শেখ জামালের গাড়ির হেডলাইট থেকে বোঝা যাচ্ছে প্রায় মোড়ের সন্নিকটে পৌঁছে গিয়েছে সে। ওদিকে এগিয়ে চলা মিস্টার বেকম্যানের গাড়িটিও মোড়ের সন্নিকটে পৌঁছে গেছে। মিস্টার জামালের গাড়ির হেডলাইটের আলোতে মিস্টার বেকম্যানের গাড়ি এবার স্পষ্ট হয়ে উঠল। মাত্র মুহূর্ত কয়েকের ব্যবধানে সামনে থেকে তীক্ষ্ণ এক ধাতব সংঘর্ষের শব্দ শোনা গেল। মাহমুদ চঞ্চল হয়ে উঠল। দ্রুত এগিয়ে গেল তার গাড়ি। পাশ দিয়ে প্রচণ্ড বেগে শেখ জামালের 5 টনি ট্রাক বেরিয়ে গেল। মোড়ে এসে দ্রুত গাড়ি থেকে নেমে মাহমুদ দেখল মিস্টার বেকম্যানের গাড়িটি একপাশে কাত হয়ে পড়ে গেছে। গাড়ির ডান পাশের অংশ দুমড়ে গেছে। ড্রাইভার তার সিটের একপাশে কাত হয়ে পড়ে আছে। ধীরে ধীরে উঠবার চেষ্টা করছে সে। মিস্টার বেকম্যানের কপালে আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে। সে নিঃসাড়ভাবে পড়ে আছে। বোঝা গেল না জ্ঞান হারিয়েছে কিনা। মিস্টার হুগো মিস্টার বেকম্যানের ওপর হুমড়ি খেয়ে পড়েছিলেন। অ্যাটাচি কেসটি কিন্তু তার হাতছাড়া হয়নি। মাহমুদ গাড়ির কাছে পৌঁছতেই সে উঠে বসতে চেষ্টা করল। মাহমুদ হুগোকে বলল, বেরিয়ে আসুন। বলে মাহমুদ তাকে সাহায্য করতে এগিয়ে গেল। বের করে এনে তাকে নিজের গাড়ির কাছে নিয়ে গিয়ে বলল, বসুন ভেতরে গিয়ে। মিস্টার হুগো কেমন যেন চঞ্চল হয়ে উঠল। কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার হাত থেকে অ্যাটাচি কেসটি কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতে বসতে বলল মাহমুদ, হাসান কামাল, মিস্টার হুগোকে এবার ঘুমিয়ে দাও। মাহমুদ বলার আগেই হাসান কামাল তার কাজে লেগে গিয়েছিল। কয়েকবার ঝটপট করলেন মিস্টার হুগো, কিন্তু তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো তার দেহ। গাড়ি ছেড়ে দিল মাহমুদ। সব কাজ সম্পন্ন করতে তার 8 মিনিটের সময় লাগলো। আফজলের গাড়ি যখন মোড়ে পৌঁছল, মাহমুদের গাড়ি তখন চলে গেছে কয়েকশো গজ সামনে। আফজলের পর আরও কয়েকটি গাড়ি এসে পৌঁছল। একটি হইচই পড়ে গেল চারদিকে। এই সময় মিস্টার বেকম্যানের জ্ঞান ফিরে এলো। চারিদিকে চেয়ে প্রথমে সে বলল, মিস্টার হুগো। একটু থেমে ঠোক গিলে পুনরায় সে বলল, গাড়িতে আর একজন লোক ছিল, সে কোথায়? উপস্থিত কেউই এই প্রশ্নের জবাব দিতে পারল না। ড্রাইভার তখনও সিটের ওপর পড়েছিল। তার মাথার ও বুকে আঘাত লেগেছে। সে ধীরে ধীরে বলল, দুর্ঘটনার পরে একটি গাড়ি তাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? সে কি গুরুতর আহত ছিল? তার কণ্ঠ যেন কেঁপে উঠল। আমি জানি না, তবে বুঝতে পেরেছিলাম তার জ্ঞান ছিল। আর কোনো প্রশ্ন করল না ব্যাকম্যান। চোখ বুঝে মুহূর্ত কয়েক চিন্তা করে উঠে দাঁড়ালো। আঘাতের কথা সে যেন ভুলে গেছে। বলল সে, এখনই পৌঁছতে হবে হেডকোয়ার্টারে। অনেকেই তাকে সাহায্য করতে এগিয়ে এলো। মিস্টার ব্যাকম্যানকে গাড়ি এগিয়ে চলল সিনবেথ এর হেডকোয়ার্টারের দিকে। মিস্টার ব্যাকম্যানের লক্ষ্য বুঝতে পারল আফজল। মাহমুদের পশ্চাৎ দিকের নিরাপত্তায় মোতায়েন আফজল এবার নিশ্চিন্ত হয়ে তার গাড়ি ছেড়ে দিল। ওয়াইজম্যান রোডের একটি প্রকাণ্ড বাড়ি। বাইরে দেখতে দেখতে একটি সাদামাটা ত্রিতল, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় বাড়ির বিরাটত্ব। প্রকাণ্ড গাড়ি বারান্দা। 5-6টি গাড়ি খুব সহজভাবে এখানে স্থান পেতে পারে। সব মিলে খান 30 ঘর। মেঝের তল দিয়ে বিলম্বিত এক সুড়ঙ্গ পথ দিয়ে সবগুলো ঘরকে ইন্টারকানেক্টেড করা হয়েছে। পরিশেষে এই সুড়ঙ্গ পথ ওয়াইজম্যান রোডের দক্ষিণ পার্শ্ব দিয়ে সমান্তরালভাবে চলে যাওয়া মরদেশাই রোডের একটি ফলের দোকানে গিয়ে শেষ হয়েছে। তেল আবিবে সাইমুমের এটা 4র্থ আস্তানা। মাহমুদ মিস্টার হুগো গালার্টকে এই আস্তানাতে এনে তুলল। বাইরের কোনো লোককে সাইমুম কখনো তাদের মূল ঘাঁটিতে নিয়ে যায় না। এমনকি দলীয় সদস্যদেরও যোগাযোগ কেন্দ্র এই আস্তানাগুলো। মূল ঘাঁটির অধিকতর নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা। হুগো গালার্টকে সার্চ করা হলো। তার বৃহদাকার অ্যাটাচি থেকে পাওয়া গেল হুগোর প্রয়োজনীয় কিছু কাপড়।
আর পাওয়া গেল একটা ডায়েরি এবং কিছু পাউন্ড মুদ্রা। ডায়েরিতে হুগোর নিজস্ব খরচপত্রের খুঁটিনাটি এবং তার কিছু ট্যুর রেকর্ড। ডায়েরির মধ্যে পাওয়া গেল ওয়ার্ল্ড পেজ ব্রিগেডের অধিনায়ক মিস্টার ওয়াল্টার কুটের নিজস্ব প্যাডের একটি 4 ভাঁজ করা সাদা পাতা।